আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, তাকে নিষেধ করে আপনি বেশি দিন রাখতে পারবেন না। এটা সাময়িক তৃপ্তি পাচ্ছে। তো আজ হোক কাল হোক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজত্ব করবেই। শেখ হাসিনার আমলে তো আমার বিদ্যুৎ সমস্যা হয়নি, আমি তো উচ্চ মূল্যে বিদ্যুৎ দিয়েছি, কিন্তু পেয়েছি। আর এই আমলে আমি শেখ হাসিনার আমল থেকে আরও বেশি উচ্চ মূল্যে দিচ্ছি, কিন্তু আমি পাচ্ছি না। সো জনগণ তো একসময় চিন্তা করবে, এই দেশে জন্ম নেওয়া আমাদের পাপ হয়েছিল, আমরা জন্ম নিয়েছি সরকার পালার জন্য। আমার অবস্থান একদম ক্লিয়ার, আমি কোনো রাজনৈতিক দলের তোয়াক্কা করি না, সে যেই থাকুক। পুলিশ হয়েছে কি মেরুদণ্ডহীন হয়ে গেছে। ওরা যে 24 অগাস্টে কী জন্য পিটা খেয়েছিল সেটা ভুলে গেছে। রাজনীতি তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন সেটি ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য বেশি ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানটা আসলে আমাদের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা কতখানি জনবান্ধব রয়েছে সেটা একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে। এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে এবং সমাধানের দিকে কিভাবে যেতে পারি সেটিও আমাদের উদ্দেশ্য থাকবে। চলুন শুরু করা যাক আমাদের আজকের পলিটিক্যাল পালস। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। স্বাগতম। কেমন আছেন? আছি, ভালোই আছি। এই তো কিছুদিন আগে দীনেশ ত্রিবেদীর সাথে, ভারতীয় হাই কমিশনারের সাথে আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে এবং তার পরপরই আমরা ভারতীয় হাই কমিশনারকে দেখেছি তিনি চলে গেলেন, দিল্লিতে গেলেন এবং ফিরে এলেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু সাক্ষাৎ এবং সাক্ষাৎ পরবর্তী সময়ে এসে আমরা ভারত সফরটাকে নিয়ে বেশ একটা দোটানায় আছে যে আসলেও কি এই সফরটি সম্পন্ন হতে যাচ্ছে কি না। আপনার কি মনে হয়? বাংলাদেশ সরকার তো ইতিমধ্যে ঘোষণা করেছে যে শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে যদি অগ্রগতি না হয় তাহলে তারা এই সফরের পক্ষে না, তার মানে তারেক রহমান সহসা ভারতে যাচ্ছে না। এর সঙ্গে আরও একজনের হত্যাকারীর কথা বলেছে, যে ওই হাদি হত্যায় যে আসামি ছিল তাদেরকে হস্তান্তর। সো আমার এর আগে আপনি দেখেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশে চিহ্নিত বহু ব্যক্তি জেলে অর্থনৈতিক কেলেঙ্কারিতেও অনেকে চলে গিয়েছিল, তাদেরকেও কিন্তু আর আনতে পারে নাই বাংলাদেশ সরকার। এবং হাদি হত্যার আসামি কেন আসতেছেন আমি জানি না। শেখ হাসিনা তো বন্দিই না, তাহলে তাকে কীভাবে আনবে সেটা তো একটা বিরাট কোয়েশ্চেন। বাংলাদেশ চাইলে যে শেখ হাসিনাকে খুব প্রত্যর্পণ করে দেবে সেটা কেউ বিশ্বাস করে না। আমার মনে হয় যে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যারা আছেন, যারা এই সমস্ত সিদ্ধান্ত দিচ্ছেন, তারাও বিশ্বাস করেন না যে শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণের সুযোগ দেবে। আর এদিকে শেখ হাসিনা নিজেই বলছেন আমি ডিসেম্বরে চলে আসবো। সো সবগুলো মিলে মানে উলট পালট হয়ে আছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে আমরা যেটা আশা করেছিলাম যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কোনো একটা ব্যক্তি নির্ভর না হয়ে যাতে আমাদের ওয়াইড রেঞ্জে হয়, আমাদের দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে আমরা সমস্যা এবং সম্ভাবনা যেগুলো আছে সেখানে আমরা একটু মনোনিবেশ করি। বিশেষ করে গত 2 বছর ধরে শেখ হাসিনার আমলের পর থেকে ইউনূসের 1.5 বছর বাংলাদেশ ভারতের সম্পর্ক যেভাবে তলানিতে নেমে এসেছে এবং বাংলাদেশের সঙ্গে আবার পাকিস্তানের যেভাবে উন্নতি হয়েছে, আমি পাকিস্তানের উন্নতিটাকে নেগেটিভলি দেখি না। আমরা আমাদের সমস্ত প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবো, কিন্তু আমরা দেখলাম যে একটা খুব র্যাপিডলি উঠে গেছে আর একটা র্যাপিডলি কমে গেছে। সো এটা না হয়ে আমরা প্রতিবেশী সবার সাথে আমাদের যে সম্পর্ক সেটাকে স্বাভাবিক করার পক্ষপাতী। এই স্বাভাবিক সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন? সম্ভাবনা আমি এখনো দেখি, কারণ এই মুহূর্তে আমার মনে হচ্ছে বিএনপি তার যে নীতি, ফরেন পলিসি, যেটা ভারত সংক্রান্ত ফরেন পলিসি, মানে ভারত নীতি বলতে পারি, যেটা আছে সেটা আমার কেন জানি মনে হচ্ছে এটা স্বতন্ত্রভাবে পরিচালিত হচ্ছে না, এটা প্রভাবিত হচ্ছে। এখানে প্রো পাকিস্তানি এলিমেন্ট যারা আছে তারা এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আর দ্বিতীয়ত এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী এর আগের সরকারের ছিলেন, সেই সরকারের আমলেও ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টাফ গিয়েছে। তো পররাষ্ট্রমন্ত্রীর উপর ওই ইউনূস সরকারের একটা প্রভাব রয়ে গেছে কিনা
বিশেষ করে ইউনূস যেভাবে চেয়েছিল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করার, তো সেই প্রভাবটা এখানে কাজ করছে কিনা সেটা একটা বিরাট কোয়েশ্চেন হিসেবে দেখা দিয়েছে। এখন আমাদের যারা ভারতের সফরের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের যুক্তি হচ্ছে যে বাংলাদেশ সভরেনিটির প্রশ্নে সার্বভৌমত্বের এক ধরনের হুমকি হয়ে গেছে এটা, যে যদি শেখ হাসিনাকে না দেয় বাংলাদেশের তার স্বাধীন চেতা মনোভাবের জন্য দরকার যে শেখ হাসিনাকে ফেরত আনা। আবার যারা মনে করে যে এই শেখ হাসিনা কেন্দ্রিক আমাদের সম্পর্ক নয়, আমি নিজেও মনে করি যেটা শেখ হাসিনা কেন্দ্রিক আমাদের সম্পর্ক হতে পারে না, আমাদের সম্পর্ক আরও বিস্তৃত, আমাদের ঐতিহ্য অনেক বেশি, আমাদের দুই দেশের সম্পর্ক একেবারেই জন্ম থেকে। সো আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে সেগুলোকে বেশি রেজ করব। শেখ হাসিনার ইস্যুটাকেও আমি ছেড়ে দিতে বলছি না, সরকারের যখন ইচ্ছা আছে তাকে প্রত্যাপর্পণের সেটা চলমান থাকবে। তাহলে শেখ হাসিনাকে কোনো দিনই আসতে দিল না, প্রত্যাপন করলো না, তার মানে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক এভাবেই থাকবে, তলানিতে নেমে যাবে? কিংবা আমাদের প্রধানমন্ত্রী কি কখনো আর ভারত সফর করবেন না, কিংবা তাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন না? নানা ইকুয়েশন আছে, এখনও বলা যায় না কোন দিকে মোড় নেই। তাদের তরফ থেকে দাওয়াতটা ছিল এই অগাস্ট মাসের 20 থেকে 26 তারিখের মধ্যে, বিশেষ করে ভারতীয় পত্রিকাগুলোর মিডিয়াগুলোর মতে 20-21 তারিখ এই সফর হওয়ার কথা ছিল। এবং সেখান থেকে একটা ওরাও আশাবাদ ব্যক্ত করেছিল যে এই সফর হবে। হঠাৎ করে বাংলাদেশ যখন অ্যানাউন্স করলো যে আমরা ওই দুই ইস্যু সলভ করা ছাড়া, আমরা বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে আমরা ভারতের অগ্রগতি ছাড়া আমাদের এই সফরটা হতে যাচ্ছে না, সেটা অনেককে উদ্বিগ্ন করেছে। বর্তমানে জঙ্গি উত্থান নিয়ে বেশ সরব হয়েছে গণমাধ্যমগুলো, এবং সেই সাথে জনগণের মাঝেও একটা ভয় কাজ করছে যে সত্যিকার অর্থেই কি বাংলাদেশে জঙ্গির উত্থান হচ্ছে কিনা। আমরা যদি পূর্ববর্তী সরকার আমলে দেখি, সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারে শেখ হাসিনা জঙ্গির নাটক করছে এরকম একটা কথা প্রচলিত ছিল। এছাড়াও আমরা আরও জেনেছিলাম যে সেই সময়টাই অনেকের এর মধ্যে আসলে সম্পৃক্ততা ছিল। তাছাড়াও জাতিসংঘ কিন্তু বর্তমানে বাংলাদেশে আল কায়েদার সেল গঠন নিয়েও কিন্তু সতর্কতা বার্তা দিয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জাতিসংঘের যে রিপোর্টটা এটা এক্সাজারেশন আছে, হয়তো বাংলাদেশে অস্তিত্ব থাকতে পারে কিন্তু এই মাত্রায় কিছু হয়নি এখনও। সো আমিও মনে করি যে বাংলাদেশে জঙ্গি উত্থান এমন পর্যায়ে যায় নাই যে সারা ওয়ার্ল্ডের একটা অ্যালার্মিং হওয়ার মতো, বাট আমাদের সতর্কতা দরকার আছে। যেহেতু আমরা দীর্ঘদিন আসলে জঙ্গির থেকে আসলে অনেকটাই নিরাপদে ছিলাম, অ্যাটলিস্ট জঙ্গি হামলা থেকে নিরাপদে ছিলাম, বোমা পাচ্ছিলাম এরকম। আমাদের এই জন্যই আমাদের একটা সতর্কতার দরকার আছে। আর আমরা যদি আরও খেয়াল করে দেখি যে বেগম খালেদা জিয়া সরকার যখন ছিলেন 2001 থেকে 2006, সেই সময় বাংলাদেশে জঙ্গি কার্যক্রম খুব মাথাছাড়া দিয়ে উঠেছিল। সরকার প্রথমে এগুলোকে অস্বীকার করেছিল, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলা ভাই বলে কেউ নাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটা এমন এক পর্যায়ে গিয়েছে যে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে গেছিল। তারা বিচারালয়ে হামলা করছিল, গণতান্ত্রিক ব্যবস্থার উপরে তাদের আক্রমণ শুরু হয়ে গিয়েছিল। তো সেই প্রেক্ষিতে বিএনপি তখন টাফ একটা অ্যাকশন নিয়েছে। এবং আপনার মনে আছে যে আব্দুর রহমান, বাংলা ভাই, এদেরকে কিন্তু বিএনপি গ্রেপ্তার করেছে। বিএনপি ওই সমস্ত জেএমবি এবং রিলেটেড আইএস রিলেটেড যারা এলিমেন্ট ছিল তাদের বড় দুইজনকে গ্রেপ্তার করেছে, এবং পরবর্তী সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এসে তাদেরকে ফাঁসিও দিয়েছে। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনার আমলেও এই কার্যক্রম চলছিল, বোমা হামলা হয়েছে, ইভেন তাকে হত্যা করারও চেষ্টা হয়েছিল বলে মিডিয়া এসেছিল, বড় ধরনের হাঙ্গামা হয়েছে, রমনায় বটমূলে হামলা হয়েছে। তো সব দিক থেকে শেখ হাসিনার সরকার এগুলোকে দমন করার জন্য খুব শক্ত হস্তে ব্যবস্থা নিয়েছিল। তখন এক ধরনের কথা প্রচলিত ছিল যে সরকার বোধহয় তার মেয়াদ বাড়ানোর জন্য, তার কার্যক্রম দেখানোর জন্য, বহির্বিশ্বে নিজেকে মানে প্রগ্রেসিভ দেখানোর জন্য এই সমস্ত জঙ্গি নাটক করতেছে বাংলাদেশে। তাহলে তো এই সরকারের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। তারাও যদি একই কার্যক্রম পরিচালনা শুরু করে তাহলে এই সরকারেরও কি মেয়াদটা বাড়ানোর একটা বড় সুযোগ থাকে না? না, আমি শেষ করতে দেন। তো এই ধরনের একটা ছিল, তাদের উপরে ছিল। কিন্তু আমরা দেখলাম তারা তখন জঙ্গি কার্যক্রমের উপরে বড় অ্যাকশন নিয়েছিল। সরকারের বিভিন্ন সংস্থা তৈরি করা হয়েছিল, সেল তৈরি করা হয়েছিল, বিশেষ সেল তৈরি করা হয়েছিল। তারপর আমরা দেখলাম কি ইউনূসের আমলে আসলো, যাদেরকে বিভিন্ন অপরাধে ধরা হয়েছিল
তারা একের পর এক ছাড়া পেয়ে গেছে এবং সেগুলো সরকারের হেডেক হয়ে গেছে পরে। এখন আজকেও আমি পত্রিকা দেখেছিলাম যে নরসিংদী জেল থেকে ছাড়া পাওয়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র বা বোমা সহ। সো তারা তাদের কার্যক্রম বন্ধ করেনি, যারা জেল থেকে ছাড়া পেয়েছে তাদের অ্যাক্টিভিটিস যেগুলো প্রকাশিত হয়েছে, যারা এই জঙ্গি অভিযোগে ধরা হয়েছিল, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই কার্যক্রম চালাচ্ছে। সাভারে কয়েকদিন আগে একটা এই ঘটনা ঘটেছে, সারা রাত পাহারা দিয়ে তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই তখনই এই কোয়েশ্চেনটা আসে যে শেখ হাসিনার আমলে এটা যদি জঙ্গি নাটক হয় তাহলে এখন কি হচ্ছে, এখন তাহলে জঙ্গির ব্যাপারে আমরা কেন অ্যাকশন নিচ্ছি, তাহলে এগুলো কি আসলেই ছিল? সো এই কোয়েশ্চেন তো থাকবেই। এবং আমি মনে করি যে অতীতে কি হয়েছে না হয়েছে সেটা আমি মাথায় রেখেও বা না রেখেও এখন থেকে অ্যাকশন নিতে হবে, যেহেতু ইন্টারন্যাশনালি এটা নিয়ে কোয়েশ্চেন উঠেছে। সরকার কঠিন হস্তে এটা দমন করতে হবে, আদারওয়াইজ বাংলাদেশে বিনিয়োগের এমনিতে শূন্য কোঠায় চলে এসছে। বাংলাদেশ নিয়ে মানুষ যেমন আতঙ্ক যেমন বাড়বে, তেমনি আমাদের ব্যবসা বাণিজ্যেরও কিন্তু চরম ক্ষতি হবে এর মাধ্যমে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমরা সবসময় সরব থাকি, বিশেষ করে প্রগতিশীল জনগণ আসলে তারা চায় গণমাধ্যমের স্বাধীনতা থাকুক, আসলেও এটি থাকা উচিত। কিন্তু সেজন্য একটা বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিককে একজন সংসদ সদস্য হুমকি দিয়েছেন এবং তাকে বলেছেন যেন সংবাদ প্রকাশ না করেন, এরকম একটা প্রচ্ছন্ন হুমকির মুখোমুখি হতে হয়েছে একজন সাংবাদিককে। এই বিষয়গুলোর পুনরাবৃত্তির জন্যই কি আসলে জুলাই সংগঠিত হয়েছিল? এটা বিরাট কোয়েশ্চেন, এটার সাথে এটা আপনি রিলেট করে দিচ্ছেন। সংবাদপত্রের উপর বা সাংবাদিকদের উপর হামলা তো সব সময় ছিল, এটা যে নতুন করে হচ্ছে তা না। পুনরাবৃত্তির বিষয়টা বলছি, এটা তো এখন হওয়ার আমি কথা। পুনরাবৃত্তি কি, আমি তো মনে করি যে ইউনূসের আমলে কোনো সাংবাদিকতার কোনো লক্ষণই ছিল না, সংবাদপত্রে কোনো স্বাধীনতাই ছিল না, কথাই বলতে পারেনি মানুষ। কিন্তু জুলাই তো বলেছে যে আমরা স্বাধীনতা দিতে আমাকে শেষ চাচ্ছি। করতে দিতে হবে, আপনি যদি মাঝখানে ইন্টারাপ্ট করেন বারবার আমি কথা বলতে পারবো না। তো ইউনূস সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে সংবাদপত্রের উপর ডাইরেক্ট আক্রমণ। আপনি কে কোথায় চাকরি করবে কি করবে না সেটা নিয়ে নির্ধারিত হয়েছে। কোশ্চেন করার জন্য সাংবাদিকের চাকরি চলে গেছে। আপনার মনে আছে যে 420 এই যে ফারুকিকে কোশ্চেন করার জন্য চাকরি চলে গেছে সাংবাদিকের। তো এবং কোন সাংবাদিক কোথায় কাজ করবে, কোন মিডিয়া কিভাবে দখল হবে, এগুলো সব তারা করে গেছে। তো সেই জায়গায় একটা হুমকি, এটা আমার কাছে নতুন মনে হচ্ছে না। তবে আপনি বলতে পারেন যে ইউনূসের আমলও তো শেষ হয়ে গেছে, এখন একটা গণতান্ত্রিক সরকার, এই আমলেও কেন এই ধরনের কার্যক্রম চলবে? আমি জানি না কার কথা আপনি রেফারেন্স দিচ্ছেন, কিন্তু আমি মনে করি যে যা রেফারেন্সই হোক এটা হওয়া উচিত না। কিন্তু আবার একটা জিনিস দেখতে হবে যে বাংলাদেশে এখন যে সংবাদপত্র যে কটা মিডিয়া আছে, অলমোস্ট 90% সরকার দলের লোকদের অধীনেই আছে। সরকার দল এরাই দখল করেছে, এবং শুধু দখল করেছে শীর্ষ পদগুলো এমন লোক এসে দখল করেছে যে আগে সিইও ছিল, তার জায়গা দখল করেছে সিনিয়র রিপোর্টার। তো মান কোথায় গিয়েছে আপনি চিন্তা করতে পারেন। সরকার মিডিয়া নিয়ে কোনো উদ্বিগ্ন হওয়ার কথা না, কারণ তারা তাদের এইটা শব্দটা কি বংশবদ নাকি বসংবদ লোক না, তাদের লয়াল চামচা এই ধরনের লোকদেরকেই তো ওইখানে বসিয়ে রেখেছে। তারাই সেটাকে টেক কেয়ার করবে। সরকার এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দুই একটা যদি এরকম হুমকি আসে সেটা মানে অ্যাক্সিডেন্টলি আসতেছে। যেটার কথা বলছিলাম সেটি ছিল স্টার টেলিভিশনের একজন সাংবাদিককে এমপি হুমাম কাদেরের একটা কল ছিল। এই প্রসঙ্গে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ফোন কল পেয়ে দেখেছিলাম। যাই হোক, আমরা একটু পরের প্রশ্নে যেতে চাই। হুমাম এটা যদি দিয়ে থাকে কোন রিজনে দিয়েছে আমি জানি না। হি ইজ ভেরি নাইস, হি ইজ ভেরি জেন্টেল, এবং মিডিয়ার স্বাধীনতা সে বিশ্বাস করে। আমি নিজেই জানি, আমার তার সাথে যে ইন্টারাকশন হয়েছে, এটা কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে। আর আমি আরেকটা জিনিস বলতেছি যে সব মিডিয়াই তো সরকারের, হুমকি দিতে হবে কেন? তো বললেই হয়, যে শীর্ষ কর্মকর্তা যারা আছে বললে হয় এর একটু দেখো, ওরাই তো দেখবে। হুমকি দেওয়াটা বোকামি। আপনি বলেছেন যে আওয়ামী লীগ কে আসলে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা উচিত না, এবং তাদের 30% একটা ভোট ব্যাংক আছে, এটাও আমরা আপনার বক্তব্যে দেখেছিলাম। তো এই যে আওয়ামী লীগ ফিরতে চাচ্ছে, বা এই যে 30% ভোট ব্যাংক আছে দেশে, আসলে তাদেরকে কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনলে দেশের স্থিতিশীলতাটা বজায় থাকবে, আপনার কি মনে হয়? তাদের স্বাভাবিক প্রক্রিয়ায় ফেরত আনলে যারা অপরাধী তারা রাজনীতি করতে পারবে না, তাদের উপর
মানে আপনি নিষেধাজ্ঞা জারি করবেন, আর সাধারণ মানুষ, সাধারণ নিরপরাধ লোক যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করবে, সেটা আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তারা তুলে দিতে পারে তখন। কারণ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, তাকে নিষেধ করে আপনি বেশি দিন রাখতে পারবেন না। এটা সাময়িক তৃপ্তি পাচ্ছে, এটা আজ হোক কাল হোক 10 বছর পরে হোক এটা ছেড়ে দিতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে। আজ হোক কাল হোক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজত্ব করবেই, এবং কোনো এক সময় ক্ষমতাও আসবে, কোন দিন আসবে আমরা জানি না। কিন্তু আমরা এক ধরনের ইলিউশনে ভুগছি যে না, আওয়ামী লীগকে শেষ, 24-এর পরে তাদের রাজনীতির অধিকার নাই, তাদের ঘরে বাড়িতে থাকার অধিকার নাই, তারা জেলেই থাকবে, তারা ফাঁসিতেই ঝুলবে। তো এই ধরনের সোসাইটি যদি আমরা তৈরি করি তাহলে সেখানে দেশে শান্তি আসবে না, এক ধরনের অশান্তির মধ্য দিয়ে দেশের মানে দেশ এগিয়ে যেতে পারে না। দেশ যখন এগিয়ে যাবে না তখন বৈশ্বিক এই পরিস্থিতিতে আমরা আসলে টিকতে পারবো কিনা এটা আমাদের বিরাট কোয়েশ্চন। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা তখন কি হবে? আমরা এমনিতেই যুদ্ধে মধ্যে পড়েছি, দুইটা বড় যুদ্ধের মধ্যে আমরা পড়েছি, একটা ইউক্রেন গেল, একটা ইরান যুদ্ধ গেল। আমাদের শ্রমিকরা বাইরে যারা রেমিটেন্স পাঠায় তারা একটা প্রতিবন্ধকতার মধ্যে আছে। ইউনুস আমাদের রাষ্ট্রীয়ভাবে যে ইয়েটা ছিল, আমাদের প্রাইডটা ছিল, সেটাকে ধসিয়ে দিয়েছে বহির্বিশ্বের কাছে। আমাদের পাসপোর্টের এখন কোনো মূল্যই নেই। তো সেই অবস্থায় দেশটা কিভাবে এগিয়ে যাবে, নতুন একটা নির্বাচিত সরকার এবং কি করে একটা ইনক্লুসিভ সোসাইটি করে সামনে এগিয়ে যাবে। এখন বারবার কথা বলে যে আওয়ামী লীগ তো মাপ চায় না, এই করে না, সেই করে না। সেই পরিবেশ তৈরি করেন, তারা যে মাপ চাইবার মতো পরিবেশ হয়। তারা তো বলছে যে মাপ চাইবো, কী কারণে চাইবো সেটাও আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা দেখছি যে কিছু হত্যার জন্য ইন্ডেমনিটি পেয়ে যায়, আর কিছু হত্যার জন্য মাপ চাইতে হবে। এটা কোন ধরনের সভ্যতা? আর মাপ যদি চাইতে হয় তাহলে তো এই 71-এ যারা অপরাধ করেছে তারা কোথায়? তাদের মাপ চাইতে প্রশ্ন আসে না কেন? তারা তো দিব্যি রাজনীতি করতেছে, তারা তো সংসদে গিয়েছে। সো অনেক জটিল প্রক্রিয়া, কিন্তু এই যত জটিলতাই থাকুক, রাজনৈতিক সহনশীলতা থাকলে, পরস্পর টেবিলে বসলে আমার মনে হয় এগুলার সমাধান করা যায়। এবং আমরা যদি নিজেরা না পারি, মানে বিএনপি আওয়ামী লীগ নিজেরা বসতে পারছে না, তাহলে এখানে তৃতীয় পক্ষ আছে, এখানে ইন্ডিয়া আছে, অন্য কোনো একটা রাজনৈতিক দেশ আছে, তারা কিংবা থার্ড পার্সন যারা আছে, অনেক মিডিয়েটর আছে, নিরপেক্ষ মিডিয়েটর দিয়ে তারা এই ধরনের ঝামেলাগুলো মিটাতে পারে। আমার মনে হয় যে ঝামেলা খুব বড় ধরনের, দেশটাকে ধ্বংস করার মতো যদি পরিস্থিতি তৈরি না করে আগেভাগে এগুলো সমাধান করা উচিত। এবং আওয়ামী লীগকেও এটা বোঝা উচিত যে তারা এখন ক্ষমতায় নাই, তারা কালকেই ক্ষমতায় এসে যাবে, সেই কল্পনা তাদের করা উচিত না। এবং তারা স্বাভাবিক রাজনীতিতেও ফেরত আসতে হবে। তাদের ভুল নাই, আমরা কিছুই করি নাই, আমাদের কোনো দোষ নাই, আমরা সহি, এই যে মেন্টালিটি, সেই মেন্টালিটিও তো তাদেরকে ত্যাগ করতে হবে। সম্প্রতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি এই বছরই দেশে ফিরবেন। এই বছর হিসাব যদি আমরা করি, আর হাতে মাত্র 3-4 মাস সময় আছে। সুতরাং এই 3-4 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন এবং তিনি মৃত্যুকে ভয় পান না। তার মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও তিনি এই সিদ্ধান্তে অটল বলে আমরা জেনেছি। আপনার মতে তার এই দেশে ফেরার সম্ভাবনাটা কতখানি বাস্তব বলে আপনি মনে করেন? এবং সেই সাথে তিনি যদি দেশে ফিরেন, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে? বাংলাদেশের রাজনীতি তো অবশ্যই এক ধরনের চাঙ্গা ভাব আসবে আওয়ামী লীগের মধ্যে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে তারা তো এক ধরনের ঐক্যবোধ করবে তখন। এখন এটি নির্ভর করছে যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কী ধরনের সমঝোতা হচ্ছে। আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা ছাড়া, আওয়ামী লীগের সাথে বা বর্তমান সরকারের সঙ্গে ভারতের সমঝোতা ছাড়া, চাইনিজ হস্তক্ষেপ ছাড়া, আমেরিকান হস্তক্ষেপ ছাড়া আমার তো মনে হয় না শেখ হাসিনা এখানে আসবে। শেখ হাসিনা এখানে যদি আসে, বলা হচ্ছে যে উনি আসলেই ওনাকে ইয়েও দেওয়া হবে না, আপিল করার সুযোগও দেওয়া হবে না, এখানে নিরাপত্তা দেওয়া হবে এটা বলা হচ্ছে, আপিল করার সুযোগ দেওয়া হবে না। তো আপিল করার সুযোগ যদি ওনার না থাকে তাহলে উনি ফাঁসি খাইতে আসবেন? হ্যাঁ, ওনার তো দেখা যায় যে তাহলে ওনার ফাঁসি যেহেতু ডিক্লার হয়ে গেছে, আপিল করারও সুযোগ নাই। আইন তো আছে, হ্যাঁ, আপিল করার সুযোগ যে তিনি পাবেন এই আইন তো আছে।
এই আইনটাও নির্ভর করছে সরকারের উপর। যেমন সরকার বাচ্চু রাজাকারকে এই সুযোগ দিয়েছে, সরকার ইয়েকে দিয়েছে, আজহার সাহেবকে দিয়েছেন, যিনি এখন সংসদ সদস্য, উনি যুদ্ধাপরাধী মামলায় ছিলেন। সরকার যাকে ইচ্ছে দিতে পারেন এবং অতীতে এই ধরনের নিয়ম আছে, আবার দেয় নাই সেই নিয়মও আছে। তো সব কিছু নির্ভর করছে সরকারের উপর, সরকার দিবে কি না দেবে। সরকার এখনও পর্যন্ত ডিক্লেয়ার করছে যে শেখ হাসিনা এই সুযোগটা পাবেন না, যেহেতু উনি যথাসময়ে আপিল করেন নাই এবং উনার তরফ থেকে হচ্ছে যে সে পরিবেশ নাই। এবং এইটাও ইন্টারন্যাশনালিও এই বিচারটা নিয়ে প্রশ্নের সম্মুখীন। এটা যে একটা সঠিক বিচার হয়েছে সেটা আন্তর্জাতিক সংগঠনগুলো মনে করে না, মনে হয় যে এটা প্রতিহিংসা পরায়ণ একটা বিচার হয়েছে। সো সরকার এটা কিভাবে ডিল করবে আমি জানি না, তবে এটুকু আপনাকে আমি নিশ্চিত করে বলতে চাই যে শেখ হাসিনা ফাঁসি খাওয়ার জন্য নিশ্চয়ই দেশে আসবেন না। এবং ওই পরিস্থিতি যদি বাংলাদেশে না হয় তখন উনি ডিসেম্বরে আসবেন আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে একটা অনুকূল পরিবেশ না থাকলে কখনো উনি আসবেন না। তবে উনি আসবেন এবং ওনার যে দৃঢ় চেতনা আছে, আসতে চান, সেটা আমার কোনো সন্দেহ নাই। উনি আসতে চান, উনি যে এটা ফাঁকা আওয়াজ দিয়েছেন তা না। কিন্তু আসতে চাইলেই আমি কি আগুনে ঝাঁপ দেবো নাকি? আমি জানি যে আমি এমন একটা পরিবেশে যাচ্ছি, এখানে আগুন, তো সে পরিবেশ যদি তৈরি হয় নিশ্চয়ই উনি আসবেন। 15 আগস্ট ধানমন্ডি 32-এ অনেকেই আসলে শ্রদ্ধা জানাতে গিয়েছেন এবং তাদেরকে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। কাউকে গণপিটুনি দেওয়া হয়েছে এবং অনেকে আছে ওই রাস্তা দিয়ে হয়তো বা হেঁটে যাবেন, এই সুযোগটা দেওয়া হয়নি, রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছিল। এবং আমরা সেখানটায় বেশ কয়েকজন ছাত্রকে জনগণকে অ্যাটাক করতেও দেখেছি। জুলাইয়ের কি বিপরীতে যাচ্ছে না পুরো বিষয়টা? জুলাই তো বলেছে যে সবার স্বাধীনতা থাকবে, বাংলাদেশে প্রতিহিংসার সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করা হবে, এমনটা কেন হচ্ছে? এটা তো আজকে না, এটা তো সেই ইউনূসের আমল থেকে হচ্ছে। এটা তো 5 আগস্টের পর থেকে হচ্ছে। জুলাই চেতনা দিয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে প্রতিপক্ষকে মারা, হামলা করা, প্রতিপক্ষের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা, রাজনৈতিক কার্যক্রম ছাড়াও ব্যক্তিগত কার্যক্রম পর্যন্ত হামলার সম্মুখীন হওয়া। এবং 32 নম্বরে যে উদাহরণ দিচ্ছেন, এটা তো দীর্ঘদিন থেকে রাস্তাটা বন্ধই করে রাখছে সরকার। একটু তাহলে বলতে চাই, যেহেতু এই বাড়িটাকে দফায় দফায় ভাঙা হয়েছে এবং খুবই সামান্য কিছুই অবশিষ্ট আছে, এরপরেও কেন এই বাড়িটাকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে? এটা আমার কোশ্চেন। এরপরও কেন পাহারা দিতে হচ্ছে? মুজিব যদি কিছুই না হয়, মুজিবের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে, তো মুজিবের বাড়ি পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগে কেন? মুজিবের বাড়িতে লোকজন ফুল দিতে গেলে সেটাকে গ্রেনেড মনে করা হবে কেন? অবশ্যই উনি জাতির জনক, অবশ্যই উনি বাঙালির হৃদয়ে ওনার নাম গেঁথে আছে। ওনাকে যতই চেষ্টা করা হোক গিয়ে মুছে ফেলবে বাংলাদেশের ইতিহাস থেকে, তাহলে সেটা তো পারছে না। সো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15 আগস্টের মৃত্যুদিনে বা ওনার জন্মদিনে ওনার বাড়িতে শ্রদ্ধা জানাতে কেউ যদি যায় ফুলের তোড়া নিয়ে, সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটাতে যখন সরকার বাধা দেয়, বিশেষ করে একটা নির্বাচিত সরকার যখন বাধা দেয়, তখন বুঝতে হবে যে এই সরকার আগের সরকারের নীতিমালাই বাস্তবায়ন করছে এবং গণতান্ত্রিক রীতিনীতিকে উপেক্ষা করছে। আপনি তাহলে ডিক্লেয়ার করতে হবে যে 15 আগস্ট কোথাও পালন করা যাবে না, 15 আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতেও যাওয়া যাবে না, ওনার মাজার যেটা টুঙ্গিপাড়া আছে সেখানেও কেউ ফুল দেবে না, তাহলে ডিক্লেয়ার করতে হবে। আদারওয়াইজ কেউ যদি যায়, আপনার কোনো অধিকার নাই, আপনার পুলিশের কোনো অধিকার নাই সেটাকে প্রিভেন্ট করার, তাদেরকে ধরে নিয়ে ট্রাকে তুলে চালান দেওয়ার। আমি দেখেছি যে একজনকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে ফুলের হচ্ছে অর্ণব দাস নামে একজনকে, যুব কর্মীকে, আর 2-3টা মহিলাকে ধরে নিয়ে গেছে ধানমন্ডি থানা। এগুলো তো অনধিকার চর্চা। এটা বাংলাদেশের সংবিধানও তাদেরকে অধিকার দেয় না, আন্তর্জাতিক কোনো আইন এই অধিকার দেয় না। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা আরও যেটা হয়েছে, পুলিশের সামনে কতিপয় টোকায় এদেরকে মারছে এবং যে মানে যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, ব্যক্তি পরিচয় নাই, তারা 15 আগস্টে লোক আসছে কেন সেজন্য এদেরকে পিটাচ্ছে। সো আপনি তো এই অধিকার তো কাউকে দিতে পারেন না। আপনার পুলিশ বসে আছে, আপনার পুলিশের সামনে আর কিছু লোক এসে নিরস্ত্র কিছু মানুষকে পিটাচ্ছে এবং এটাতে তো প্রমাণ হয় যে সরকার এই মব সংস্কৃতি, এই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মব সংস্কৃতি থাকবে না, কিন্তু বাস্তবে তো না, তা না। আমি গত 6 মাসের ইতিহাসে দেখলাম 133টা মব হয়েছে বাংলাদেশে। তো ইউনূসের আমল চলে গেল, ওনাদের আমলেও কেন মব হচ্ছে? ওনাদের আমলেও কেন
ওই হত্যা, ধর্ষণ, মারামারি এই কার্যক্রমগুলো এখনও অব্যাহত রয়ে গেছে। বিরুদ্ধ মতকে দমন করা অব্যাহত রয়ে গেছে এবং বিরুদ্ধ মতের কাউকে তুলে নিয়ে জেলে দিয়ে দেওয়ার, মব করে এই কালচারগুলো রয়ে গেছে। এগুলো কিন্তু অনেক বড় কোশ্চেন। আমরা খুব আহত হই যদি এই কালচারটা যে চলে আসছে। আমরা চাচ্ছি বারবার ইউনূসের যে দুঃশাসন ছিল, শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত হয়ে আমরা যদি ইউনূসের দুঃশাসনকে চিন্তা করি, হাজার গুণ মানে অসহনীয় একটা পরিস্থিতি ছিল। আমাদের সমাজের যে বন্ধন ছিল সেগুলো নষ্ট করে দিয়ে গেছিলো। আমাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটাতে পারবে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার। যখন নির্বাচিত সরকারের আমলও আমরা যখন দেখি ইউনূসের পলিসি কার্যকর হচ্ছে, সেটাই চলছে, তাহলে এটা তো আমাদেরকে আহত করে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। বিএনপি ক্ষমতা এসেছে প্রায় 6 মাস হয়ে গেছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড, কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখছি যে বিদ্যুৎ এবং গ্যাসের তীব্র সংকট, যেটা আসলে জনদুর্ভোগ ক্রমাগত বাড়িয়ে চলেছে এবং সরকার আসলে বিগত সরকারকে দুষছেন যে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আসলে কিছুই করার নেই। এমনকি আমরা এমনও শুনেছি যে আগামী 6 মাস কেন 1 বছরেও এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সুতরাং সামনের দিনগুলো কঠিন হতে চলেছে। আপনার মূল্যায়ন কি এই প্রসঙ্গে? না, আমার মূল্যায়ন কি, আমার এখানে তো আমরা যে ইয়েতে ছিলাম, যে কি বলবো, অসহনীয় পরিস্থিতিতে ছিলাম। সেই অসহনীয় পরিস্থিতি, লোডশেডিং আরও যদি 2 বছর 1.5 বছরও সমাধান না হয়, তাহলে এখানে আমাদের ভোগান্তি ছাড়া তো আর কিছু নেই। কিন্তু এই ভোগান্তি কেন হচ্ছে সেটা শুধু 17 বছরের বা আওয়ামী লীগের 15 বছরের ইতিহাস দিলে তো হবে না। এরপরে 2 বছর কি করেছে সেটারও হিসাব নিতে হবে। শুধু আওয়ামী লীগ করে নাই, ওই 2 বছর কি করছে, গত 6 মাসে ওনারা কি পদক্ষেপ নিয়েছেন, ওনাদেরও কি ছিল, ওনারা তো ক্ষমতা আসার পর ওনাদের মন্ত্রী নিয়োগ হয়েছে, তাই না? ওনারা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ওনারা নিজেরা কোনো স্টেপস নিয়েছেন কিনা, এগুলো মূল্যায়ন করবে মানুষ। কিন্তু অতীত নির্ভরতা, অতীতকে দোষারোপ করা, এটা যেমন যুক্তি আছে, কিন্তু মানুষের কাছে সেটা যুক্তি নাই। মানুষের কাছে হচ্ছে যে আমি শেখ হাসিনার আমলে তো আমার বিদ্যুৎ সমস্যা হয়নি, আমি তো উচ্চ মূল্যে বিদ্যুৎ দিয়েছি কিন্তু পেয়েছি। আর এই আমলে আমি শেখ হাসিনার আমল থেকে আরও বেশি উচ্চ মূল্যে দিচ্ছি কিন্তু আমি পাচ্ছি না। আমি একদিকে গ্যাসের দাম বাড়াচ্ছেন, আপনি বিদ্যুতের দাম বাড়িয়েছেন, এদিকে গ্যাস নাই, বাসা বাড়িতে আমি রান্না করতে পারছি না, গভীর রাতে হয়তো টিম করে আসে। তারপরে আমি এটার জন্য যখন কিনতে যাই, ইলেকট্রিক চুলা কিনতে যাচ্ছি, ইলেকট্রিক চুলা দিয়ে আবার রান্না করতে গেলে আমার বিল বেশি আসছে। সো এবং কিন্তু আমাকে কিন্তু আর ইয়েটাও কিন্তু ঠিক দিতে হচ্ছে, বিদ্যুৎ বিলও কিন্তু কমছে না। আমি আমার নিজের কথা বলবো যে আমার 3,000-4,000 টাকা ছিল মনে করেন সর্বোচ্চ, তো সেটা গত 2 বছরে এটা 8,000 8,500 হয়ে গেছে। কীভাবে হচ্ছে, আমি তো একই রকম ব্যবহার করছিলাম। তার মানে বিদ্যুৎ ব্যবহারের উপরে আপনার বিল বাড়তেছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, আপনি আবার আমাকে বিদ্যুৎ যথাসময় দিচ্ছেন না। তবু আমরা একটু থ্যাঙ্কস দিতে পারি যে ঢাকা শহরে আমরা যারা আছি তারা অন্তত সহনীয় মাত্রায় পাচ্ছি, লোডশেডিং যাই হোক। কিন্তু গ্রামে তো কিন্তু লোডশেডিং গত কয়েকদিনে বেড়েছে বেশ। না, তবুও আমরা যদি তুলনা করি, আমরা এটা তো ভালো নাই আমরা, কিন্তু আমরা যদি গ্রামের মানুষের সাথে তুলনা করি আমরা তো অনেক বেটার আছি। এই পরিস্থিতি সরকার কিভাবে মোকাবেলা করবে আমি জানি না। নতুন কিছু গ্যাস কূপ খননের কথা বলছে, অনেকগুলো তাদের আছে, বিদেশ থেকে LNG আমদানির কথা আছে, কিন্তু আমাদের ওই রাজস্ব অত স্ট্রং না যে আমরা পুরোটাই আমদানি নির্ভর একটা জ্বালানি খাত তৈরি করে রাখবো। আমাদের আরও ডাইভার্সিফিকেশন আনতে হবে। আমাদের কয়লা কিনছি, কয়লা পয়সা দিয়ে না, কয়লা তোলার কথা বলা হচ্ছে, এখন ওপেন কয়লা তোলার দিনাজপুরে তুলবে বলতেছিল, এটা নিয়ে একবার একটা হাঙ্গামা হয়েছে, মানুষ মারা গিয়েছে সে বিএনপির আমলে। এখন কি আবার ওপেন কয়লা তোলার চিন্তা করছে, যদি যদি সরকার, সেটা মানুষ কিভাবে নেবে ওই এলাকার লোকজন, কারণ আমাদের জমি তো আর ওইভাবে নাই। সব নিয়ে আমি মনে করি যে জ্বালানি খাতটা একটা খুব নাজুক পরিস্থিতিতে পড়েছে। সরকার এখানে স্ট্রং লোক নিয়োগ দিতে হবে যারা এটা হ্যান্ডেল করতে পারে, আদারওয়াইজ তারাও এটার জন্য জনপ্রিয়তা হারাবে এবং মানুষের ভোগান্তিও বাড়বে।
যেহেতু জনপ্রিয় শব্দটা আপনি বলেই ফেলেন, এই সূত্র ধরে আমি অন্য আরেকটি বিষয়ে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনের সময় বিএনপি সরকারের বড় একটা ইশতেহার ছিল আসলে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডে বাস্তবায়নে আমরা দেখেছি এটা বড় অঙ্কের ব্যাপার আছে, সেখানটাই আমরা তালিকা প্রণয়নের স্বচ্ছতা দেখতে পাচ্ছি না, এবং বড় অর্থের একটা প্রশ্নও চলে আসছে যে টাকা আসলে ঠিকঠাক জায়গায় যাচ্ছে কি না। আরও একটা বিষয় হচ্ছে যে এটা কি শুধুমাত্র জনপ্রিয় একটা ইশতেহার ছিল, নাকি আসলেও দরিদ্র মানুষের সুরক্ষা আর বিষয়টিও নিশ্চিত করার জন্য তারা সত্যিকার অর্থে কাজে নেমেছে? না, এটা তো সেফটি নেট, অবশ্যই সুরক্ষার জন্য একটা ব্যবস্থা ছিল, কিন্তু ওই সুরক্ষাটা যদি দলকেন্দ্রিক হয়ে যায়, দলীয় লোকেরা পায়, এবং এখানে যদি দুর্নীতি থাকে, তাহলে তার যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছিল সেটা সুফল তার মানুষ পেল না। আমি মনে করি যে সরকার যে সমস্ত অভিযোগগুলো উঠেছে এই ক্ষেত্রে, বিভিন্ন কার্ড বিতরণের ক্ষেত্রে, এটা সরকারের নিরসন করা উচিত। আদারওয়াইজ সরকারের একটা একটা সিগনেচার প্রকল্প, এটা যদি নষ্ট হয় তাহলে এটা সরকারেরই বদনাম বেশি। বিদ্যুৎ গ্যাসের সংকট নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ক্ষমা চেয়েছেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছেন, এবং আপনিও বলছিলেন যে দক্ষ জনবল যদি নিয়োগ করা হয় হয়তো এটার সমাধান হবে। কিন্তু বিরোধী দল যারা আছেন তারা বলছেন যে বিভিন্ন রকম অব্যবস্থাপনা এবং অদূরদর্শিতার কারণে এই সংকটটা বাড়ছে। আসলে কি এই সংকটটা শুধুমাত্র প্রযুক্তিগত, নাকি গত কয়েক বছরের জ্বালানি নীতির ব্যর্থতার ফলও আছে? সবগুলো মিলিয়ে আছে। জ্বালানি নীতির ব্যর্থতা আছে, আমরা কেন আমদানি নির্ভর ইয়েতে চলে গেলাম, আমরা ক্যাপাসিটি ট্যাক্স দিচ্ছি কিন্তু ওগুলো বসে রাখছি, আমরা জ্বালানি দিতে পারছি, কাঁচামাল দিতে পারছি না, আমরা গ্যাস নির্ভর যেগুলো ছিল, আমরা কলকারখানায় সার উৎপাদনের জন্য গ্যাস দিতে পারতেছি না। তারপর আমাদের গ্যাস নির্ভর যে কারখানাগুলো আছে, ভারী শিল্পগুলো, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে এটা আমাদের পলিসিগত ফেলিউর যেটা আছে, তেমনি অদক্ষ জনবল সেটাও একটা বিষয়। কারণ আমরা শুধু চিন্তা করি যখনই কোনো কিছুর অভাব পড়ে যায়, যখনই কোনো সংকট দেখা দেয়, তখনই রেগুলেটরি কমিটি যেটা আছে তাদের একটাই কাজ হয়ে যায়, দাম বাড়ায় দেন। দাম বাড়ায় দেয়, কিন্তু ওরা কখনো অদক্ষ ব্যবস্থাপনার জন্য যে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, আমরা যে ওদের দুর্নীতির জন্য, ওদের অন্য খাতের ব্যবস্থাপনা যদি যথাযথ করছে না, লিডারশিপের যে কোয়ালিটি সেটা যে দুর্বল, সেই জন্য যে জনদুর্ভোগ বাড়ছে বা ওই বিষয়ে আমরা সমাধান পাচ্ছি না, সেগুলোর উপর কোনো মাথা নাই। শুধু একটাই চিন্তা, যখনই কোনো সমস্যা হয় তখনই দাম বাড়ায় দাও। এমনিতে মানুষ পাচ্ছেই না, তারপর আবার দাম বাড়ায় দাও। সেই তেলের ক্ষেত্রে বলেন, গ্যাসের ক্ষেত্রে বলেন, বিদ্যুতের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে একই অবস্থা। আমি একটু যোগ করতে চাই, সরকার তো পে স্কেল বাড়ানো নিয়েও একটা পরিকল্পনার কথা বলেছে। যদি সত্যিকার অর্থেই সরকারি চাকরিজীবীদের বেতন বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটাও বেড়ে যাবে। আর তখন কি আপনার মনে হয় না যে সরকারি কর্মকর্তাদেরকে সুবিধা দিতে গিয়ে অন্যান্য জনগণ, অন্য যারা আছেন, যারা একটু নিম্ন স্তরে বসবাস করছেন, তাদের সাথে একটা বৈষম্যের সৃষ্টি হবে? অ্যাবসলিউটলি। আপনি সরকারে যারা আছে তাদেরকেই শুধু সুবিধা দিচ্ছেন, আর অন্যদের কোনো সুবিধা না। আর এই সুবিধা দেওয়ার জন্য আপনি প্রতিদিন লোন করছেন ব্যাংকগুলো থেকে। তো এগুলো তো আলটিমেটলি ভারটা তো জনগণকেই পোয়াতে হচ্ছে। সো জনগণ তো একসময় চিন্তা করবে, এই দেশে জন্ম নেওয়া আমাদের পাপ হয়েছিল, আমরা জন্ম নিয়েছি সরকার পালার জন্য। সো আমাদের কোনো সুখ নাই, আমাদের কোনো শান্তি নাই। এক্ষেত্রে তারা কি করতে পারেন? কি করলে ব্যাপারটাকে স্থিতিশীল রাখা যায়? কি করবে তারা? একটাই করতে পারে, আত্মহত্যা করবে, আর একটা হচ্ছে যে রাস্তায় নেমে আন্দোলন করবে। দুইটাই তো। সরকারের পদক্ষেপের কথা, সরকার এগুলো ম্যানেজ করবে। সরকার নিজের পকেটে যা আছে সে অনুযায়ী খরচ করবে। সরকার জনবল কমাবে। সরকার এমন খাতে এমন ব্যয় করছে এবং জনতুষ্টির জন্য কিছু কাজ করছে। সরকার নিজের স্বার্থে আমলা পুষতেছে, তো সেগুলো কমাবে। সরকার নিজের ব্যয় কমাতে হবে। সরকারের নিজের ব্যয় যদি এত হয়, 9 লাখ কোটি টাকার বাজেটে আপনার যদি সিংহভাগে চলে যায় সরকারি খাতে, সরকারি পালতে, তো ওইটাই তো বলছি, মানুষ একসময় উপলব্ধি করবে যে আমাদেরকে জন্ম হয়েছে শুধু ট্যাক্স দেওয়ার জন্য আর এই সরকার পালার জন্য।
এবারে ব্যক্তি আনিস আলমগীরের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে আপনাকে বিএনপি এবং জামাতের লোক বলা হতো, এবং এখন অনেকেই বলছেন যে আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছেন। আপনার অবস্থান আসলে কি? আপনি আপনার অবস্থান সম্পর্কে কি বলতে চান? আমার অবস্থান, স্বাধীন সাংবাদিকতা কি বাংলাদেশে আসলে হয়, হচ্ছে? আমার অবস্থান একদম ক্লিয়ার। আমি কোনো রাজনৈতিক দলের তোয়াক্কা করি না, সে যেই থাকুক, সে শেখ হাসিনা ক্ষমতা থাকুক, তারেক জিয়া থাকুক, এরশাদ থাকুক, কোনো কালে আমি কারোর তোয়াজ করার প্রয়োজন বোধ করি না। আমি আমার মতো চলতে চাই। কিন্তু আমাদের যে দালাল যারা শ্রেণী আছে, এটা তাদের সমস্যা। ওই শেখ হাসিনার আমলে দালালরা মনে করতো যে ওরা ও আমাদের মতো দালালি করে না কেন, তখন তাদের সমস্যা। ওদের মতো দালালি যখন করি না, তখন হচ্ছে যে আমি বিএনপি কিংবা জামাত হয়ে যায়। আবার বিএনপি জামাতের এই লোকগুলো মনে করে যে ও তো সরকারের প্রশংসাও করে, তাহলে সরকারের প্রশংসা করলে সে আবার আমাদের লোক হয় কী করে? সে তো না, মানে মানে ওরা চিন্তা করতে পারে না যে স্বাধীন কোনো ব্যক্তি থাকবে। এই মুহূর্তে আমাকে বেশি ট্যাগ দেওয়া যাচ্ছে আওয়ামী লীগ বলে। এটার আরও কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে দালালগুলো ছিল গত 16 বছর কি 15 বছর ধরে যারা খেয়েছে, শেখ হাসিনার সাথে পিঠা উৎসব করেছে, শেখ হাসিনার থেকে গাড়ি বাড়ি নিয়েছে, জমি নিয়েছে, এই দালালগুলো সব পালিয়ে গেছে। এই দালালগুলো চুপ হয়ে গেছে, হয় বিদেশে পালিয়েছে নতুবা জেলে গেছে। তো এমন একটা পরিস্থিতিতে আমি যখন একটা বিরোধী দলের পক্ষে যখন আমার কথা যায়, আওয়ামী লীগের উপর নির্যাতনের কথাগুলো যখন আমার কণ্ঠে যাচ্ছে, তখন আমাকে প্রকাশ করা খুব ইজি হয়ে যাচ্ছে, আমাকে শর্ট আউট করা খুব ইজি হয়ে যাচ্ছে। আরে কেউ তো কথা বলে না, এই লোকটা কথা বলতেছে এবং এই লোকের কথা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, সেই আওয়ামী লীগার। কিন্তু আওয়ামী লীগাররাও আমাকে আমার ওয়ালে এসে আপনি দেখবেন, আমি যখন বিএনপির প্রসঙ্গ যখন আসে, বিএনপিকে নির্যাতনের প্রসঙ্গ যখন তুলি, এই যে কালকেও বোধহয় একটাতে দিয়েছিলাম যে এই যে যে 32 নম্বরের এই ঘটনাতে আমি হচ্ছে আওয়ামী লীগও এরকম বিএনপির উপর নির্যাতন করেছে। এটা তো আমরা তো সেটা দেখার জন্য তাহলে নতুন সরকার করি নাই, তাহলে তো শেখ হাসিনা থাকলেই ভালো ছিল। এবং ইউনূসে এই সরকার একই কাজ করেছে, তাহলে তারেক জিয়ার সরকার এটা করবে সেটা তো আমরা চাই না। তখন আমাকে আক্রমণ করছে, আওয়ামী লীগ কোথায় করেছে দেখান। তার মানে হচ্ছে যে সবগুলো যার সাথে বসে আছে, নিজেদের পাপ কেউ এর চোখে দেখে না। প্রতিহিংসার রাজনীতি আসলে দেশটাকে অস্থিতিশীল করে তোলে এবং সবার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। তো এই যে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেই মামলা, ধানমন্ডি 32-এর যে ঘটনা, সাংবাদিকদের উপরে যে চাপ, এসব দেখে কি আপনার মনে হয় যে এখনো প্রতিহিংসার রাজনীতি চলছে? এবং সেই সাথে আরো একটা বিষয় যে এই প্রতিহিংসার রাজনীতির সমঝোতা কি কখনো সম্ভব কিনা? এই দেশে কি আপনি দেখতে পান যে কখনো একটা সময় আসবে খুব সুন্দর একটা স্থিতিশীল অবস্থা থাকবে, সবার স্বাধীনতা থাকবে? এটা নির্ভর করছে শাসকদের উপর, এটা তারেক জিয়ার উপর নির্ভর করছে অনেকাংশে। আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা বলে যে উনি 17 বছর দেশের বাইরে ছিলেন, উনি একটা রিফাইন্ড মানুষ। ওনাকে আমি আগে যেভাবে দেখেছি, উনি সেভাবে না। আমি ওনার অনেক সমালোচনা করেছি অনেক কার্যক্রমের জন্য, কিন্তু আমি দেখছি যে এখন ভিন্ন। ওই কার্যক্রমগুলো ওনার ব্যক্তি পরিবর্তনটা আমাকে মানে মুগ্ধ করে, যে ওনার যে আচরণগত কথাগুলো, অন্যের প্রতি শ্রদ্ধা, বিরুদ্ধ মতের প্রতি ওনার যে ভাবনা, এগুলো আমাকে মুগ্ধ করে। কিন্তু রাষ্ট্র পরিচালনা যেটা তো হচ্ছে, সেটাতে আবার আমি এটার প্রতিফলন পাই না। রাষ্ট্র যেটা পরিচালিত হচ্ছে সেটা প্রতিহিংসার রাজনীতি দিয়ে পরিচালিত হচ্ছে। সেটা ইউনূসের থেকে আমি বেটার কিছু দেখছি না। সেটা একই ধারায় হচ্ছে। ইউনূসের আমলে হচ্ছে মব করে আপনাকে থানায় দিয়ে এসছে, আর এখন হচ্ছে যে আপনাকে মব করে থানায় দিচ্ছেন না, পুলিশকে তুলে দিচ্ছে, বাইরে তুলে দিচ্ছে। আগে তখন আপনাকে এবং আগে থানায় গিয়ে মব করা যেত, পুলিশকে পিটানো যেত, এখন পুলিশকে পিটাতে পারছে না থানায় গিয়ে। পুলিশের কি আসলে কোনো শক্তি নেই? যখন পুলিশের সামনে দেখা যাচ্ছে একজন রিকশাওয়ালার গায়ে পানি ছুড়ে ফেলছে, একজন গৃহপরিচারকে প্রশ্ন করছে আপনি এই দিক দিয়ে যেতে পারবেন না, আপনি কি দালাল কিনা, এই যে প্রশ্নগুলো আসলে তরুণরা করছে, তাদেরকে কি আটকানোর ক্ষমতা পুলিশের অবশ্যই আছে। কিন্তু পুলিশ হয়েছে কি মেরুদণ্ডহীন হয়ে গেছে। ওরা যে 24 আগস্টে কি জন্য পিটা খেয়েছিল সেটা ভুলে গেছে। 24 আগস্টে ওদেরকে যে অত্যাচার করেছিল সেটা কি জন্য করেছে? এই যে দলীয় দালালি, এই যে দলান্ধতা, এই যে সরকারের ক্রীড়ানক হয়ে যাওয়া, ওদেরকে তো এই জন্যই করেছে। ওরা যদি নিরপেক্ষ আচরণ করতো, তাহলে তো ওদের প্রতি মানুষের এই ক্রোধ আসতো না।
ওদের এত এত হত্যা তো আমরা দেখতে পারতাম না, এত পুলিশ হত্যাও দেখতে হতো না, কিন্তু এদের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। এরা ইভেন এরা ওদের যে ভাই ব্রাদারদেরকে হত্যা করেছে সেটা নিয়ে ওদের কোনো ইয়ে নাই, চেতনা নাই, যে ওরা 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 অন্যরকম মানুষ। এটার হত্যার বিচার চেয়েছে সেটাও আমি দেখি নাই। ওরা যে একটা স্বাধীন সত্তা নিয়ে কাজ করবে সেই 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 বোধটাই ওদের নাই। ওরা যখন সরকার আসে তখন তাদের দালালি করা, কামাই করা, লুটপাট করা, এই রাজনৈতিক দলের বাটপাটদের সহায়তা করা, এগুলোই করে যাচ্ছে, এবং এই রাজনৈতিক প্রতিহিংসায় সহায়তা করা, সেটাই করে যাচ্ছে। ওদের কোনো স্বাধীন চেতা মনোভাব, আমরা স্বাধীন, আমরা আমাদের মতো কাজ করব, এইটা আমি দেখতে পাচ্ছি না। আমি আনফরচুনেটলি এগুলো বলতে হচ্ছে। আমি পুলিশকে সবসময় প্রশংসা করি, প্রশংসা করতে হয়, কারণ আমি ব্যক্তিগতভাবে পুলিশের দ্বারা কখনো নির্গৃহীত হই নাই। আমি যতদিন তাদের কাছে সহায়তা চেয়েছি করেছে, কিন্তু আমাকে দিয়ে তো বিচার করতে পারি না, আমি সমাজ দিয়ে বিচার করি। সমাজে ওনারা কোন দৃষ্টিভঙ্গিতে আছে সেটা বিচার করি। এখন পুলিশের বিরুদ্ধে আরেকটা অভিযোগ উঠেছে, এরা এক একজন কত বড় আওয়ামী বিরোধী, মানে ফ্যাসিস্ট সরকার বিরোধী হবে, এটার একটা প্রতিযোগিতা লেগে গেছে। হয়তো আওয়ামী লীগ আমলে সেই লোকই সুবিধা নিয়েছিল, কিন্তু এখন সে চেষ্টা করছে সে যে কত বড় আওয়ামী বিরোধী এটা প্রমাণ করার জন্য। সেই জন্যই এরকম ফুল দিতে গেলে একটা লোকের তুলে নিয়ে যায়, একটা গ্রেনেড বানিয়ে দেয় ফুলকে, এবং তাকে একটা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেয়। আপনি ধরেছেন, ঠিক আছে, ওইখানে গিয়েছিল, হয়তো হাঙ্গামা হতে পারে, সেই জন্য ধরে নিয়ে গেছেন, আটক করে থানায় গিয়ে ছেড়ে দেন না, তাকে সন্ত্রাস বিরোধী আইনে একটা মামলা লাগিয়ে দিয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে আপনার আসল উদ্দেশ্য হচ্ছে যে সমাজে বিশৃঙ্খলার দমন নয়, আপনি প্রতিহিংসাকে জিয়ে রাখতে চান। এরাই সরকারকে পতন ঘটায়। এটা কি তারেক রহমান কি বলে দিয়েছে ওই ছেলেটাকে, যাকে ধরে নিয়ে আপনি সন্ত্রাস বিরোধী আইনে 2009-এর যে ধারা, সেই ধারায় তাকে ইয়ে করে দেওয়া? এখানে সন্ত্রাস কোথায় হয়েছে? একজন ফুল দিতে গেলে সেটা সন্ত্রাস হয়? ফুলের মধ্যে কি গ্রেনেড ছিল? আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে আছেন, দীর্ঘদিন ধরে আসলে আপনি আসলে সরকার পরিবর্তিত হতে দেখেছেন সেই যখন থেকে আপনার বোধ হয়েছে। আপনার কি মনে পড়ে এরকম যে বাংলাদেশের পুলিশকে আপনি খুব স্ট্রংলি তাদের নীতিতে চলতে দেখেছেন? আমি দেখছি না, ওরা এরশাদের দালালি করছে, এরশাদের পেটুয়া বাহিনী ছিল, জন্মলগ্ন থেকে তারা এমন। শেখ হাসিনার আমলও তাই ছিল। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে তো ওদের মেরুদণ্ডই ছিল না, কি করতেছে না করতেছে কোনো ঠিক নাই। ঢাকা শহর থেকে সব বিতাড়িত ছিল, ভুরুঙ্গামারি থেকে পুলিশ আসছে, ঢাকা শহরে রাস্তাঘাট চেনে না। সেই পরিস্থিতি থেকে এখন একটু উত্তরণ হয়েছে, কিন্তু ওদের স্বভাব পরিবর্তিত হয় নাই। আমি স্বভাব পরিবর্তিত হওয়া মানে আমি বলবো যে স্বাধীন ভাব আসা। আমরা একটা ফোর্স, আমরা একটা ন্যায় ভিত্তিতে চলবো। আমাদের কাছে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে, আরও যারা টোকাই আরও পার্টি আছে ওগুলো করে, সবাই আমাদের কাছে সমান। কিন্তু তারা সেটা করছে না। তারা দেখা যাচ্ছে যে যেই ছেলে ওইখানে মারামারি করছে সেই ছেলেকে কিছু বলছে না, যারা মারামারির শিকার হলো তাকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুটো প্রশ্ন করতে চাই, ছোট ছোট করে উত্তর চাইবো। জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে মূলত তরুণরা, ছাত্র জনতা, এবং বর্তমান সময়ে যখন অনেক সংকট দেখতে পাই সেখানটায় আসলে ভাগে ভাগে বিভক্ত হয়ে স্পেসিফিক কিছু বিষয় তাদের খুব আক্রমণাত্মক একটা ভাব আমরা দেখতে পাই, কিন্তু সত্যিকার অর্থে অন্যায় ঠেকানোর জন্য তাদের খুব একটা উপস্থিতি নেই, এবং তারা আমাদেরকে ক্রমাগত হতাশ করছে। আপনি একজন শিক্ষকও, তো আপনার কাছে কি মনে হয় তরুণদের মধ্যে যে রাজনৈতিক শূন্যতা এবং হতাশা দেখা যাচ্ছে সেটা কিভাবে পূরণ হতে পারে? এটা খুব কঠিন, এটা খুব এত সহজে হবে না, কারণ ইউনূস এই হতাশাটা তৈরি করে দিয়ে গেছে। সে যখন দেখলো বাংলাদেশের অতীত ইতিহাস যদি দেখেন, আপনি 69-এর গণ অভ্যুত্থান দেখেন, 90-এর অভ্যুত্থান দেখেন, কখনো ছাত্র জনতাই কিন্তু সামনে ছিল, তারা কখনো ক্ষমতার অংশীদার হতে চায় নাই। ইউনূস তাদেরকে ক্ষমতার অংশীদার করে এই 2024-এ এসে অন্য ছেলেদেরকে, অন্য তরুণদের মনে আশা জাগিয়ে দিয়েছে যে আরে ক্ষমতা তো এভাবে পাওয়া যায়, এভাবে তো লুটপাট করা যায়, এভাবে চাঁদাবাজি করা যায়। একটু বলতে চাই, 2024 সালে 17ই আগস্ট নাহিদ ইসলাম বলেছিলেন যে একটা পত্রিকার বড় করে ছাপা হয়েছিল যে ছাত্র জনতা আন্দোলন করেছে কিন্তু তারা সরকার গঠন করবে না, তারা আসবে না, মূলধারার রাজনীতিতে থাকবে না।
বলে তো আপনি আমাকে লাভ নাই, কারণ তো করেছে, তো যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, কথার মূল্য নেই। কথা কোনো মূল্য নাই, কারণ ক্ষমতা হচ্ছে হালুয়া রুটি, হচ্ছে কি হালুয়া রুটি পেয়েছে, তারা করেছে, তারা এক একজন কি হয়ে গেছে, ভাত পাইতো না, যেগুলা হলে খাওয়ার জন্য টেবিলে ভাত ছিল না, সেগুলোর এখন কি পরিস্থিতি আপনি নিজে দেখতে পাচ্ছেন না, জনগণ দেখতে পাচ্ছে না। তো তারা যে ধরনের রাজনীতি শুরু করেছে, সেখানে সহসা মাস মানে ইয়াংদের আপনি কোনো পরিবর্তন দেখবেন না, হতাশা তাদের মধ্যে থাকবেই, কারণ এই রাজনীতির পরিবর্তন যতদিন না হবে ততদিন হবে। বৈষম্যমূলক যে এটা জুলাই আন্দোলনের অন্যতম একটা লক্ষ্য কী ছিল, বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, হ্যাঁ, এবং আন্দোলনকারীদের একটা নির্দিষ্ট তারা কি করছে, তারা বৈষম্যের বিরুদ্ধে গিয়ে এখন বৈষম্যের পক্ষে চলে গেছে নিজেরাই, তারা কোটা চায়, তারা যুদ্ধা নাম দিচ্ছে নিজেদেরকে, একটা ট্যাগ দিয়ে করছে তারা, যে যুদ্ধ, আপনি যখন একটা যোদ্ধা নাম দিচ্ছেন নিজেকে, কিন্তু আপনি দেখেন এই আন্দোলনটা কারা করেছিল, এই আন্দোলনে জড়িত ছিল আপনার মানে সব মানে তারা যদি নিজেরা দাবি করে, তাহলে যে জনগণের যে অবদান সেটাকে এটা খাটো করা হয়, নিজেরা যদি জুলাই যোদ্ধা হয়ে থাকে। এই আন্দোলন শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী এবং নয়, শুধু এটাতে রিক্সা চালক, শ্রমিক, সাধারণ শিক্ষার্থী, গৃহিণী, একদম সাধারণ রাস্তায় পানি বিক্রি করে সে লোকও অংশ নিয়েছে। এখন তাহলে কিন্তু আমরা পরে দেখলাম কি, কতগুলো ইয়াং হয়ে গেল যোদ্ধা, আর কোনো শ্রেণী, কোনো মুক্তিযোদ্ধা নাই, মানে জুলাই যোদ্ধা নাই। 1200 জুলাই যোদ্ধা তৈরি হয়ে গেল রাতারাতি। এই যোদ্ধাগুলো এখন সরকার থেকে 20,000 টাকা করে ভাতা নেয়, এবং আপনার চিকিৎসার জন্য আপনার নেই, এটা বলে কি বলে, ভাতা নিয়েছে 20, মানে একজনের 10 লাখ, 5 লাখ, এই 5 লাখ, না 5 লাখ, 3 লাখ, 1 লাখ করে চিকিৎসা ভাতা নিয়েছে, 20,000 টাকা করে, 10,000 টাকা করে ভাতা পাচ্ছে, জুলাই যোদ্ধা ভাতা পাচ্ছে, এবং নানা সুযোগ সুবিধা, হসপিটাল থেকে শুরু করে নানা কার্যক্রমে, বিমান ভাড়া, সব কিছুতে সুবিধা নিচ্ছে। তো এই যে জুলাই যোদ্ধা নাম দিয়া এই যে এই সুবিধাগুলো নিচ্ছে, সেটাই তো বড় বৈষম্য সৃষ্টি করে দিচ্ছে ওদের মধ্যে, এবং এই তরুণরা হতাশাগ্রস্ত হবে। তাহলে এই 1200 যদি পেতে পারে, আমি পাবো না কেন? আমি কি করেছিলাম? আমিও তো জুলাই রাস্তায় নেমেছিলাম। তাহলে আর অন্য যে লোকগুলো এই জুলাইকে সমর্থন করেছিল, আমি নিজের কথা বলতে পারি, আমি যে জুলাইকে সমর্থন করেছিলাম এই যে সেই পতনের আগ দিন পর্যন্ত, তাহলে আমার চাওয়াটা কী ছিল? আমি কি চেয়েছিলাম যে এই 1200 লোক ভাতা পাওয়ার জন্য, কোটা পাওয়ার জন্য? এবং আমি 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 কোনোভাবেই স্বীকৃতি চাই না, আমি বলি না যে আমাকে জুলাই যোদ্ধা বলেন আপনি, কিন্তু আমার কথা হচ্ছে যে যেটা একটা গণ আন্দোলন, সেখানে আপনি জুলাই যোদ্ধা নাম দিয়ে চাঁদাবাজি, জুলাই যোদ্ধা নাম দিয়ে ধান্দাবাজি, এই সুবিধাটা আপনি নিচ্ছেন কেন? এবং জুলাই যোদ্ধা নাম দিয়ে আপনি রাস্তায় মানুষকে পিটাচ্ছেন, কোনো বিচার নাই, কারণ আপনি জুলাই যোদ্ধা, আপনি পিটাইতে পারেন সাধারণ একটা লোককে, আপনি একটা রিক্সাওয়ালাকে পিটাচ্ছেন, আপনি একটা সাধারণ মানুষকে পিটাচ্ছেন, নারীকে পিটাচ্ছেন, এবং পুলিশ সেটা বসে রয়েছে, কারণ জুলাই যোদ্ধায় যা ইচ্ছা তা করতে পারে। সো এই যে বৈষম্যটা সমাজে তৈরি হয়েছে, সেটার জন্যই তো একটা ঘৃণার জন্ম নিচ্ছে একটা প্রজন্মের প্রতি। সো আরেকটা এই প্রজন্ম যারা সুবিধাবাদী, তারা হয়তো এটা টের পাচ্ছে না, কিন্তু আরেকটা প্রজন্ম তো এটার জন্য শিকার, ওরা তো এটার জন্য একটা প্রতিহিংসার শিকার হচ্ছে আরেকটা প্রজন্মের, আরেকটা লোকের। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু বাংলাদেশের কথা হচ্ছে, আজকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলে অনুষ্ঠানটা শেষ করব। আগামী কয়েক বছরে বাংলাদেশ কোন পথে যাবে বলে আপনি মনে করছেন? অনেকেই বলছে কিন্তু যে বিএনপি সেই স্বৈরাচার সরকারের চর্চায় আসলে করছে এবং সেদিকেই হাঁটছে। তাহলে কি গণতন্ত্র আরো শক্তিশালী হবে, নাকি সত্যিকার অর্থে এই সরকারও স্বৈরাচারে হিসেবে আসলে সবার সামনে উপস্থিত হবে? আমি জানি না, এটা নির্ভর করছে যে রাজনৈতিক সমঝোতার উপর। যদি রাজনৈতিক সমঝোতা না হয়, যদি সহ অবস্থান তৈরি না হয়, যদি এভাবে চলতে থাকে, তাহলে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে দেশে গুপ্ত হামলা, গুপ্ত নাশকতা এগুলো বেড়ে যাবে। তখন বাণিজ্য হবে না, বিনিয়োগ হবে না, দেশটা সাফারার হবে, এবং আমরা যারা এই দেশকে ভালোবাসি, এই দেশে পড়ে আছি, তারা এটার সবচেয়ে বড় শিকার হব। আর যারা বাইরে পালিয়ে আছে, বাইরে চলে গেছে, সেটেলড হয়ে গেছে, তারা আনন্দে আছে। আমি একটা লেখাতে লিখেছিলাম, এই দেশটা এমন একটা বেহেশতখানা যে কিছু লোক যখন ক্ষমতায় থাকে
তারা তখন এটা বেহেস্ত পায়ে যায়। আর যারা ক্ষমতায় থাকে না তারা পালিয়ে অন্য বেহেস্তে চলে যায়, বিদেশে চলে যায় ক্ষমতা যখন থাকে না। তো আবার যখন নিজেদের ক্ষমতা আসে তখন এই বেহেস্তে চলে আসে। ওই বেহেস্ত তাদের জন্য ভালো, কারণ এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে, সেই বেহেস্তে কয়দিন থাকে। আবার নিজেদের বেহেস্ত ক্ষমতা যখন চলে আসে তখন এই বেহেস্ত ভোগ করে। কিন্তু জনগণ কখনো বেহেস্ত পায় না। ওরা একটা জাহান্নাম থেকে আরেকটা জাহান্নামে যায়, একটা ক্ষমতা পরিবর্তন থেকে আরেকটা ক্ষমতা পরিবর্তন হয়, তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। সো শাসক শ্রেণী যদি এটা না বুঝে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো, আমি এটা আশা করি না। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল আনিস আলমগীরের সাথে, এবং আজকের পলিটিক্যাল পালসে আমরা বর্তমান সময়ের যে প্রশ্নগুলো আছে, যেই জটিলতাগুলোর মুখোমুখি হচ্ছে আসলে জনগণ, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার চেষ্টা করেছি এবং উত্তর খোঁজারও চেষ্টা করেছি। আশা করছি পরবর্তী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।